তৈরি হওয়ার মুখে ঘূর্ণিঝড় মন্থা। আগামী কয়েকটা দিন আমাদের ভারতের উপকূলে, বিশেষ করে পূর্বাঞ্চলীয় উপকূলে দাপট দেখাবে। তার সঙ্গে কিন্তু দক্ষিণের যে উপকূল অঞ্চল, তামিলনাড়ু, পুদুচেরি, এই সমস্ত জায়গাগুলোতেও থাকবে এই ঘূর্ণিঝড় মন্থার দাপট। সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং আমরা লাইভ ট্র্যাকিং করে দেখাবো এই ঘূর্ণিঝড় মন্থা কোন দিকে যেতে পারে। আমাদের বাংলার উপরেও কিন্তু এর ভারী এফেক্ট আসতে চলেছে। আমরা চলে এলাম লাইভ ট্র্যাকিংয়ে এবং এই মুহূর্তের যে পরিস্থিতি সেটা যদিও এতটা নয়। এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে, নিম্নচাপ তৈরি হয়ে গেছে। পরবর্তী সময় এর দাপট বাড়বে এবং বায়ুর যে ঝাপটা বা গাস্টিং বলা হয়, উইন্ড গাস্টিং, সেটা কিন্তু 100 কিলোমিটারেরও ঊর্ধ্বে চলে যাবে। প্রায় 110 কিলোমিটার এর গাস্টিং নিয়ে ঘূর্ণিঝড়টি এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে 28 তারিখ নাগাদ বিশাখাপট্টনমের কাছে আছড়ে পড়বে। দেখুন, কালকে আমরা কি দেখছিলাম, বিজয়ওয়াড়ার কাছে কাকিনাড়া বলে একটি অঞ্চল, সেখানে আছড়ে পড়ার কথা। আজকে কি লক্ষ্য করতে পারছি, আরও উত্তর দিকে সেটি কিন্তু অগ্রসর হয়ে বিশাখাপট্টনমের কাছে আছড়ে পড়তে পারে। আগামীকাল হয়তো আমরা দেখতে পারবো যে 26 তারিখের আপডেটে ভুবনেশ্বরের দিকে আসতে পারে এবং তার পরবর্তী সময় আলটিমেটলি আমাদের বেঙ্গলের দিকে প্রবেশ করতে পারে। তবে বেঙ্গলের দিকে সরাসরি না এলেও এর ভারী এফেক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপরে যেরকম পড়বে, সেরকম বাংলাদেশের উপরেও কিন্তু এর একটা প্রভাব পড়বে। কারণ বিরাট অঞ্চল জুড়ে এই ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে। আজকের এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে এই মুহূর্তে আন্দামানের কাছে এই ঘূর্ণাবর্তটি কিন্তু অবস্থান করছে। আমরা চলে আসব বায়ু মোডে। এক্স্যাক্টলি কটা নাগাদ এই ঘূর্ণিঝড় মন্থা তৈরি হবে সেটাও দেখাবো। দেখতেই পাচ্ছেন আন্দামান ও আমাদের দক্ষিণ ভারতের মধ্যবর্তী স্থানে বঙ্গোপসাগরে অবস্থানরত এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আজ শনিবার 25শে অক্টোবর এবং দুপুরের পরিস্থিতি। এরপরে আমরা যদি আজকে রাতের দিকে দেখি, রাতের দিকে একই জায়গায় অবস্থানরত থাকবে। আগামীকাল 26 তারিখে সকালের দিকে এটি অগ্রসর হতে থাকবে উত্তর ও উত্তর পশ্চিমে এবং তার যে রেডিয়াস সেটা আরও বড় হবে। আরও অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু সমুদ্র উথাল পাতাল হবে, তার সাথে ঝড়। কালকে অবশ্য এই ঝড়ের গতিবেগটা কম থাকবে এবং তখনও একে ঘূর্ণিঝড় বলা যাবে না। 51 থেকে শুরু করে আমরা কিছু কিছু জায়গাতে 52 বা 55 কিলোমিটারের মধ্যে থাকবে এই ঝড়ের গতিবেগ, যদিও তখনও তাকে ঘূর্ণিঝড় বলা যাবে না। 26 তারিখের দিনটায় মানে আগামীকাল কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। আগামীকালও এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ রূপে অবস্থান করবে। 27 তারিখ সকাল থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এবং তখন থেকে একে বলাই যেতে পারে ঘূর্ণিঝড় মন্থা। ঘূর্ণিঝড় মন্থার দাপট কোথায় কোথায় বা কোন কোন অঞ্চলে থাকবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি বা করব। 27 তারিখে দুপুরের দিকে এর গতিবেগ আরও বাড়বে। গতিবেগ বেড়ে বা সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি 65 থেকে 70 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে ফেলবে। তাই তখন তো ঘূর্ণিঝড় মন্থা তাকে বলাই যাবে এবং তার যে চোখ, আই, সেটাও কিন্তু সুস্পষ্টভাবে লক্ষ্য করা যাবে। যদিও 27 তারিখ ঘূর্ণিঝড় তৈরি হলেও 27 তারিখে সেটি আছড়ে পড়বে না, তার মিডিল যে অঞ্চলটি বা ল্যান্ডফলটা সেইভাবে মিডিল পোর্শন হবে না, কিন্তু আউটার সাইডের ল্যান্ডফল সেটা কিন্তু 27 তারিখ রাত্রির বেলায় বা 28 তারিখের ভোর রাত থেকে শুরু হয়ে যাবে বিশাখাপট্টনম, কাকিনাড়া, বিজয়ওয়াড়া এই সমস্ত অঞ্চলে। তারপরে এক্স্যাক্ট ল্যান্ডফল এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি তাতে 28 তারিখে দুপুরের দিকে, মানে দুপুর 10টা, মাফ করবেন, সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে এটি ল্যান্ডফল করবে। এখনও পর্যন্ত বিশাখাপট্টনমের কাছে। পরবর্তী সময় পরিবর্তন হতে পারে, তার জন্য প্রতিনিয়ত আমরা লাইভ ট্র্যাকিং করব এবং বাংলার দিকে আসলে তাও কিন্তু আগেই আভাস পেয়ে যাবেন। এখনও অবধি আজ 25 তারিখ, 3 দিন রয়েছে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল হওয়ার মধ্যে। 26 এবং 27 এই দুটো দিন, এই দুটো দিনের মধ্যে কালকেই আপনারা বুঝে যাবেন এক্স্যাক্ট ল্যান্ডফল হওয়ার যে স্থান, সেই স্থান কোনটা এবং তার গতিবেগ এক্স্যাক্ট কত থাকবে। কিন্তু তাও বলে রাখি,
এই ল্যান্ডফল যে 28 তারিখ হবে, 28 তারিখে ল্যান্ডফলের 3-4 ঘন্টা আগে এক্স্যাক্ট পিন পয়েন্ট দেখা যাবে। তার আগে অবধিও একটু একটু এদিক ওদিক শিফট হবে। যেরকমটা ভাবা হয়েছিল ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ব্যাপারে, সেরকমটাই কিন্তু তৈরি হচ্ছে এবং 76 থেকে 80 কিলোমিটার গতিবেগ এটি অ্যাচিভ করছে। ফলে খুব কম নয়, বেশ ভালো লেভেলেরই ঘূর্ণিঝড় এটি হতে চলেছে, তবে সুপার সাইক্লোন বলা যাবে না। এবার আসি এই ঘূর্ণিঝড়ের জন্য আমাদের বাংলায় কীরকম এফেক্ট পড়বে। বাংলায় তো এফেক্ট পড়বেই, কবে থেকে পড়বে সেটা আমরা আলোচনা করব। 26 তারিখ যেরকমটা বললাম আগামীকাল এগোতে থাকবে, কিন্তু উপকূলের কাছাকাছি পৌঁছলেও ল্যান্ডফল হবে না। ল্যান্ডফল শুরু হবে 27 তারিখ রাতের থেকে এবং ল্যান্ডফলের সাথে সাথেই কিন্তু এফেক্টেড এরিয়াগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশ, বিশেষ করে বিজয়ওয়াড়া, বিশাখাপট্টনম, কাকিনাড়া এবং এদিকে দেখতে পাচ্ছি ভুবনেশ্বর থেকে শুরু করে পুরী, ব্রহ্মপুর, শ্রীকাকুলাম, এই জায়গাগুলো মানে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপরেই প্রথম এফেক্ট শুরু হবে। তারপরে 27 তারিখের রাত্রির এবং 28 তারিখের ভোর সারাটা দিন ধরেই উপকূল অঞ্চলগুলোতে এফেক্ট পড়বে। আর আমাদের পশ্চিমবঙ্গে 28 তারিখে এফেক্ট পড়া শুরু হবে, বিশেষ করে শুরুতে দক্ষিণ 24 পরগনার হলদিবাড়ি এবং পূর্ব মেদিনীপুর, পরবর্তী সময় কলকাতা, আশেপাশের জেলাগুলি যেমন হাওড়া, হুগলি, এদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, আংশিক বর্ধমান এবং ঝাড়গ্রাম। তার সাথে বাংলাদেশেরও দক্ষিণে সুন্দরবন অঞ্চল এবং এদিকে সাতক্ষীরা, যশোর, খুলনা, মঠবাড়িয়া, কলাপাড়া, এই অঞ্চলগুলোর উপরে কিন্তু বৃষ্টি ও ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে 28 তারিখে। কিন্তু এইটা সেরকম কিছু নয়। পরবর্তী সময় যেটা দেখা যাচ্ছে 29 তারিখে আমাদের উত্তরবঙ্গ সহ বাংলাদেশ পুরোটাই কিন্তু এফেক্টেড এরিয়ার মধ্যে চলে আসবে। 30 তারিখের দিকে আরও বৃষ্টি বাড়বে আমাদের উত্তরবঙ্গে এবং ভারী থেকে অতি ভারী নিম্নচাপ রূপে প্রবেশ করবে 30 তারিখে এই ঘূর্ণিঝড় মন্থা। তখন তাকে আর ঘূর্ণিঝড় বলা যাবে না, কিন্তু অতি ভারী নিম্নচাপ রূপে আমাদের বাংলায় প্রবেশ করবে এবং দেখতেই পাচ্ছেন শুধু বাংলা নয়, বিহার, নেপাল, ঝাড়খণ্ডের উপরেও এফেক্ট, বাংলাদেশেরও উত্তরে এবং বাংলাদেশের পূর্বে, পশ্চিম বাংলাদেশ জুড়ে আমাদের পুরো পশ্চিমবঙ্গের উপরে কিন্তু এর এফেক্ট থাকবে। তবে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হবে, বাংলাদেশের ক্ষেত্রেও তাই। 1 তারিখ অবধি চলবে এই দাপট এবং 2 তারিখ থেকে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। তবুও 2 তারিখের বিকেল ও সন্ধ্যার দিকে সিলেট ও শিলচর হয়ে এই নিম্নচাপটি বেরিয়ে যাবে আসামের দিক থেকে মণিপুরে। এই হচ্ছে সম্পূর্ণ পরিস্থিতি। তার মানে ঘূর্ণিঝড় মন্থার জন্য অতি ভারী বৃষ্টি কিন্তু আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে। এবং দেখুন 28 তারিখ থেকে এর এফেক্ট শুরু হবে। 28 তারিখেই আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ আশেপাশের জেলা, মালদা, পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণে সব জেলাই এবং বাংলাদেশের ক্ষেত্রেও উত্তর ও মধ্য বাংলাদেশ এবং পশ্চিম বাংলাদেশের জেলাগুলি এফেক্টেড এরিয়ার মধ্যে থাকছে। 29 তারিখে আরও বৃষ্টি বাড়বে এবং 29 থেকে 31 বা 1 তারিখ অবধি যদি দেখেন তাহলে দক্ষিণবঙ্গে যেরকম বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ সহ প্রতিটা জেলায় এবং আসামেও গোয়ালপাড়া, গুয়াহাটি সহ আসাম জুড়ে ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাবে। 29 থেকে 31 দুদিন ভালো বৃষ্টি এবং 31 থেকে 2 পর্যন্ত বৃষ্টি ভালো থাকবে। 2 তারিখের পর থেকে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। 2 তারিখে যেরকম বললাম যে বেরোনোর আগে শিলচর এবং সিলেট ও আসামের কিছু অঞ্চল, বিশেষ করে এদিকে ডিমাপুর, লাংডিং, হোজাই, এই জায়গাগুলো বা এই জেলাগুলোর উপর থেকে নিম্নচাপটি বেরিয়ে যাবে। 4 থেকে 6 গিয়ে মোটামুটি অঞ্চল সব পরিষ্কার হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম। এবার দেখে নিই আজকাল পরশু এই 3 দিন কীরকম যাবে। তারপর তো শুরু হবে এই নিম্নচাপের দাপট। দেখুন আজকাল সেরকম কেন কোনো বৃষ্টি নেই। 25 থেকে 27 আমাদের দক্ষিণ ভারত বা পশ্চিম ভারতে বৃষ্টি থাকলেও আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের ক্ষেত্রে বলা যেতে পারে একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। তারপর 27 থেকে 29-এ পরিবর্তনটা আসবে। আমরা যদি 28 অবধি মোটামুটি দেখি, 28 তারিখ থেকে বৃষ্টিটা প্রবেশ করা শুরু করবে। প্রথমে পূর্ব মেদিনীপুর এবং তারপরে দক্ষিণ 24 পরগনা এবং তারপর পুরো ছড়িয়ে পড়বে বৃষ্টিটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং তারপর উত্তরোত্তর বৃষ্টি বাড়বে। 1 তারিখের পর গিয়ে পশ্চিমবঙ্গ পরিষ্কার হবে, 2 তারিখের পর গিয়ে বাংলাদেশও পুরো পরিষ্কার হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট দিলাম। এবং এটাও জানিয়ে রাখি
কিছুটা পরিবর্তন হতে পারে ঘূর্ণিঝড়ের এই যে গতিপথ, সেই গতিপথে আমরা যদি একটু গতিপথটা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটার দিকে নজর রাখি, তাহলে দেখুন আজকের এই মুহূর্ত থেকে শুরু করে এর যে গতিপথ সেটা একেবারে আন্দামান ও দক্ষিণ ভারতের মধ্যবর্তী স্থান থেকে অন্ধ্রপ্রদেশের দিকে গিয়ে আছড়ে পড়ছে, এখনও অবধি আমরা দেখতে পাচ্ছি। পরে পরিবর্তন সামান্য হতে পারে। আপাতত কোনো সতর্কতা আবহাওয়ার নেই, কিন্তু এটুকু বলতে পারি 28 তারিখ থেকে কিন্তু কমলা ও হলুদ সতর্কতা, লাল সতর্কতা দেখা যাবে। এছাড়া বিশাখাপট্টনমে 28 তারিখে যখন আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় মন্থা বা সাইক্লোন মন্থা, তখনই কিন্তু এই বিশাখাপট্টনম থেকে শুরু করে ভুবনেশ্বর এই অঞ্চলগুলো লাল সতর্কতা জারি হয়ে যাবে। এছাড়া মৎস্যজীবীদের জন্য তো থাকছেই নিষেধাজ্ঞা মাছ ধরতে যাওয়ার। এই নিষেধাজ্ঞাটা কিন্তু আন্দামানের ক্ষেত্রে জারি অলরেডি হয়ে গেছে। আমাদের দক্ষিণ ভারতের বা এদিকে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য 26, 27, 28 বা 27, 28 তারিখে সমুদ্রে মাছ ধরতে যাওয়াটা কিন্তু খুব রিস্কি এবং সেখানে নিষেধাজ্ঞা অবশ্যই থাকছে। এই হচ্ছে গিয়ে আপডেট। এবার চলে আসি তাপমাত্রা। দেখুন আজকে তাপমাত্রা একটু কমই আছে। আজকে কিন্তু 34 মনে হচ্ছে বটে, তবে ঘরমাক্ত পরিবেশ নয়, ঠিকঠাক লাগছে, অত গরম লাগছে না। একটা কথা বলি, এই যে ঘূর্ণিঝড়টি আসার পর এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা নেমে আসবে এবং শীতের সূত্রপাত শুরু হয়ে যাবে। আগামীকালকেও খুব বেশি কিছু পার্থক্য থাকছে না, একই থাকছে। 27 তারিখেও কিন্তু মোটামুটি আজকের মতোই 33-34-এর মধ্যেই থাকবে। 28 তারিখ থেকে দেখুন দুপুরে এক ধাক্কায় 27 দক্ষিণবঙ্গ। 29 তারিখেও কিন্তু সেরকমই 27 থেকে 29-এর মধ্যে এরকমই থাকবে এবং তারপর আস্তে আস্তে আমরা দেখতে পারবো যে তাপমাত্রা আরও কমবে। এবং দেখুন শুক্রবার 31 তারিখ 25, এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তো বন্ধুরা, এই ছিল গিয়ে আজকের সম্পূর্ণ আলোচনা ঘূর্ণিঝড় মন্থার আপডেট। আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।